নমস্কার, আপনারা শুনছেন গল্পের আসর। আজকের আমাদের গল্প টিয়া রহস্য, লিখেছেন অজেয় রায়। এটি আমাদের নিখিলেশ বক্সী সিরিজের পরবর্তী গল্প। অবশ্যই শুনে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো। তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের এই নিবেদন। পুরনো কলকাতার এই গলিতে সকাল হওয়ার সাথে সাথেই রিকশার টুকটুক আওয়াজ, মানুষের কোলাহল আর গলির কোণে চায়ের দোকানে বাজতে থাকা একটানা গান সবই একে অপরের সঙ্গে ঢেউ তুলে চলেছে। সেই সবের মাঝে এক নীরব পরিবেশে বসে বসে ভাবছি এখন কি লেখা যায়, কারণ সামনে প্রকাশকের কথা মতো একটি উপন্যাস জমা দিতে হবে এই মাসের শেষের দিকেই। নিখিলেশের হাতেও এখন তেমন একটা কেস নেই, তাই সে বহাল তবিয়তে কয়েকদিন পায়ের ওপর পা তুলে দিব্যি সময় কাটাচ্ছে। তার সামনে এখন খোলা রয়েছে বড় বড় কিছু দরকারি কাগজের ফাইল, আর অনেক দিন খোলা পড়ে থাকার কারণে সেগুলোর মধ্যে হালকা ধুলোর স্তর জমে গিয়েছে। নিখিলেশ কোনো রকমে কাগজের পাতাগুলোকে একে একে তুলে পড়ে যাচ্ছিল। আমিও তার সাথে বসে একটু আধটু কথাই বলছিলাম। এমন সময় পুঁটিরাম এসে উপস্থিত। আগে বাবু, এক ভদ্রলোক এইছে আপনার সঙ্গে দেখা করতে চাইছে। তো নাম কি, কিছু বলেছে? আগে না বাবু। ঠিক আছে, তুমি উপরে পাঠিয়ে দাও। কিছুক্ষণ পর ঘরে প্রবেশ করলেন মধ্যবয়সী হাট্টা গোট্টা চশমা পরা এক ভদ্রলোক। নমস্কার নিখিলেশ বাবু, আমার নাম কুঞ্জবিহারী মাইতি, ভবানী প্রেসের মালিক এবং সাপ্তাহিক বঙ্গবার্তা কাগজের মালিক এবং সম্পাদক। নমস্কার, বসুন বসুন। তা আপনি হঠাৎ কোনো কেসের প্রয়োজনে? ঠিক সেই অর্থে খুন চুরির কেস নয়, আসলে আমার সমস্যাটা একটু অন্য। তা কি সমস্যা, খুলে বলুন। এটা 5 দিন আগের ঘটনা। ভোরে ছাদে উঠে পায়চারি করছি, কোত্থেকে ওই টিয়াটা উড়ে এসে বসলো কার্নিশে। ভয় পাচ্ছে না, ঘাড় বেঁকিয়ে আমায় দেখছে, আবার কক কক করে কি সব বলছে। মজা লাগলো। তারপর দেখি ওর পায়ে একটা পেতলের রিং পরানো। মনে হলো কারো পোষা পাখি হয়তো পালিয়ে এসেছে। আগের দিন ছাদে ডাল শুকোতে দিয়েছিল, তাই কিছু পড়েছিল। পাখিটা নেমে তাই খুঁটে খুঁটে খেতে লাগলো। বুঝলাম ওর খিদে পেয়েছে। নিচে গিয়ে কিছু চাল আর গম এনে দেখি পাখিটা তখনও রয়েছে। ছড়িয়ে দিতেই টপা টপ চাল গম সাবড়ে দিল। তখন ছাদে মোড়ায় বসে ডাকলাম। গুটি গুটি করে পাখিটা এসে হাজির হলো পায়ের কাছে। টিয়াটার গায়ে হাত বুলিয়ে দিলাম, কিচ্ছু বলল না। একটু ভয় করছিল বটে, যা খড়ের মতন ঠোঁট, ঠোক্কর দিলেই গেছি। তা যাক। তারপর পাখিটার সঙ্গ ছাড়ে না। ছাদ থেকে নেমে দোতলার বারান্দায় বসে চা খাচ্ছি, প্রেসে বেরোবো। পাখিটা উড়ে এসে ফের বসলো ওই সামনের রেলিংয়ে। পাউরুটির টুকরো দিলাম, দিব্যি খেলো। গট গট করে পায়চারি করতে লাগলো বারান্দার রেলিং ধরে। তখন আমার মাথায় একটা ভাবনা জাগলো, পাখিটাকে বেড়ালে না ধরে। আমাদের পাড়ায় আবার গুচ্ছের বেড়াল ঘুরে। কারোর পোষা পাখি হয়তো, তাই এমনি মানুষ ঘেঁষা স্বভাব। বাড়িতে একটা পুরনো ওই পাখির খাঁচা ছিল, সেটাতেই পাখিটাকে পুড়ে দিলাম। বাড়িতে জল আর খাবারও দিলাম। তারপর খাঁচা ঝুলিয়ে দিলাম ওই বারান্দায়। গিন্নি আপত্তি করেছিল। আমার স্ত্রী আবার পশু পাখি পুষতে চায় না। বললাম দুপুরে ফিরে ওটার ব্যবস্থা করব। কারো পোষা পাখি পালিয়ে এসেছে, মালিককে তো খুঁজতে হবে। তা দুপুরে খেতে ফিরে দেখি গিন্নি তো ফায়ার, নাকি পাখিটা সমানে কে কে আবার মাঝে মাঝে পুঁটি পুঁটি বলে চেঁচিয়েছে। তা আমার গিন্নির ছেলেবেলায় ডাক নাম ছিল পুটি, তাতেই খেপেছে বেশি। পত্রপাঠ পাখি বিদায় করতে হুকুম দিল। তখন পাখিটা নিয়ে এলাম এই প্রেসে। খাঁচা শুদ্ধ বাইরে বারান্দায় ঝুলিয়ে রেখেছি, যদি মালিকের চোখে পড়ে। বঙ্গবার্তায় পরপর 2 দিন বিজ্ঞাপনও দিয়েছি বর্ণনা দিয়ে, কিন্তু 4 দিন হয়ে গেল কেউ আসেনি ওই টিয়াটা ক্লেম করতে। আচ্ছা, ঝঞ্ঝাটে পড়েছি মশাই। বুঝলাম, কিন্তু এতে ঝঞ্ঝাটের কি আছে?
এখানে রইল না হয় কদিন, দুটো খেতে দেওয়া বই তো নয়। এর মালিককে খুঁজতে আপনি আমার কাজ অব্দি পৌঁছে গেছেন। হ্যাঁ, রাতে তো এখানে রাখা যায় না, কেউ থাকে না ওই প্রেসে। তাই আমার প্রেসের পিয়ন হারুকে বলে ঠিক করেছি ওই পাখিটাকে বাড়িতে নিয়ে যায় প্রেস বন্ধর সময়। ছোলা, ছাতু, লঙ্কা, টিয়া পাখির তো এইসব খাবার ব্যবস্থা হারুই করে। তাই রোজ ওকে আবার 5 টাকা করে দিতেও হয়। ডেইলি গচ্ছা যাচ্ছে টাকাটা। ডেইলি 5 কেন? কে জানে, হারুই হিসেব করে বলল, তাই দিচ্ছি। কতটা নিজে মারে গড নোস। উপায় কি, এক এক সময় ভাবি চুলো যায়, দিই ছেড়ে। আবার মায়া হয়, পোষা পাখি তেমন সতর্ক তো নয়। বেড়ালে খাবে কিংবা দুষ্টু লোকে ধরে ওই বাজারে বিক্রি করে দেবে। কেমন হাতে পড়বে, যত্ন করবি কিনা কে জানে। গুম মেরে গেলেন কুঞ্জবিহারী। নিখিলেশ কুঞ্জবাবুর এই আত্মত্যাগের প্রশংসা করার আগেই তিনি ফের ফোঁস করে ওঠেন। আর এক ঝামেলা হয়েছে মশাই, জনে জনে জবাব দিতে দিতে জেরবার হয়ে গেলাম। কুঞ্জবিহারী তাঁর ঝাঁটা গোঁফ ফুলিয়ে চোখ মুখ ঘুরিয়ে নকল করেন। পাখিটা কবে কিনলেন, কোত্থেকে, কথা বলে, কি খায়, হ্যান ত্যান নানান প্রশ্ন। ছাপার কাজে যারা আসছে তাদের প্রশ্ন তো আছে, পথ চলতে চেনা লোকও ঢুকছে এইসব প্রশ্ন করতে। কাজকর্মের ডিস্টারবেন্স। সেই জন্যই তো আপনার কাছে আসা, যদি এর মালিকের একটু খোঁজটা জোগাড় করে দিতে পারতেন। কিন্তু পাখির মালিকের খোঁজ করার আগে পাখিটাকে একবার দেখা দরকার। ওটা তো আপনার প্রেসেই আছে বললেন। চলুন একবার যাওয়া যাক। এই এসো অমর। এরপর আমরা কুঞ্জবাবুকে সঙ্গে নিয়ে তার প্রেসে এসে হাজির হলাম। তার প্রেসের বারান্দায় সেই পাখিটাকে রাখা হয়েছে। খাসা দেখতে পাখিটা, চকচকে সবুজ গা, লাল বাঁকা ঠোঁট, ঘাড় বেঁকিয়ে টেড়িয়ে দেখছে নিখিলেশকে। হঠাৎ পাখিটা খুব দ্রুত, খানিক তীক্ষ্ণ নাকি সুরে ক্যাঁ ক্যাঁ করে ডেকে উঠল। এই যে নিখিলেশ বাবু, এই সেই পাখি। চলুন আপনার অফিসে বসে বাকি কথা বলা যাক। হ্যাঁ, আসুন আসুন, এই যে এইদিকে। আমরা প্রেসের ভিতরে ঢুকে ঘরের এক কোণে কাঠের পার্টিশন ঘেরা সম্পাদক মহাশয়ের চেম্বারে এসে সবে বসেছি, এমন সময় এক ব্যক্তি সেখানে এসে উপস্থিত হলেন। এক বৈরাগী বাবু ওই পাখিটা নিয়ে কি জানি বলছেন, এবার আসুন তো। বৈরাগী বাবু? সে আবার কি? আচ্ছা, আপনাদের যার কথা বলেছিলাম ও হলো আমার প্রেসের পিয়ন হারু। নমস্কার। আগে তাই তো ঠাউর হলো, গেরুয়া পরা, গলায় কণ্ঠি, কপালে তিলক, হাতে আবার একতারা। কি বলছেন? আগে বলছেন উনি পাখিটা দেখেছেন কোন একটা বাড়িতে। বটে বটে, তা নিয়ে এসো তাকে। নির্দেশ দেন কুঞ্জবাবু। হারু ভুল বলেনি। যে মানুষটি আবির্ভূত হলেন তিনি নিঃসন্দেহে একজন বৈরাগী বটে। মাঝবয়সী, প্রসন্ন হাসি হাসি মুখ। তিনি সম্পাদক কুঞ্জবিহারীর ঘরে ঢুকে নমস্কার জানালেন। বসুন। কুঞ্জবাবুর ইঙ্গিতে নিখিলেশের পাশের চেয়ারটায় বসলেন বৈরাগী। তা আপনার নাম? আগে পড়ান বৈরাগী। আপনি বাইরে পাখিটা দেখেছেন আগে? আগে তাই তো মনে হচ্ছে। তাই কেন? আমার অনুমান ঠিকই। অমনি পায়ের আংটি পরা, অমনি গরণ। পাখিটা এখানে এলে কেমনে তাই ভাবছিলাম অবাক হয়ে। তবে খাঁচাটা অন্য। কোথায় দেখেছিলেন পাখিটা? সুরুলের পুব পাড়ায়, বলাই সরকারের বাড়ি। একতলায় ঝোলানো থাকতো খাঁচা শুদ্ধ এই পাখিটা। হপ্তা 2 আগেও দেখেছি। ও পাড়ায় গান গাইতে যাই মাঝে মধ্যে। পাখিটা কার? বলাই সরকারের? তা ঠিক জানি না, মনে হয় নিচের তলায় একটা ছেলে থাকতো তার। ওরই ঘরের সামনে বারান্দায় ঝুলতো খাঁচাটা। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। কুঞ্জবাবু হাত জোড় করে বৈরাগীকে বিদায় জানান। এই পাখির আসল মালিককে খুঁজছি, খবরটা পেয়ে খুব উপকার হলো। পরাণ বৈরাগী চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কুঞ্জবাবু টেবিল চাপড়ে বলে উঠলেন, যাক বাবা, একদিনে হদিশ মিলল। নিখিলেশ বাবু, আপনি এক্ষুনি বলাই সরকারের বাড়ির খোঁজে রওনা দিন। পাখিটার একটা গতি করুন। হ্যাঁ, মালিককে টুকে দিতে পারো যে পাখিটাকে খাওয়ানোর খরচ গোটা 20 টাকা আমার পকেট থেকে গেছে। বলাই সরকারের বাড়ি খুঁজে বের করল নিখিলেশ। ছোট পুরনো দোতলা বাড়ি, নিচের তলা একদম বন্ধ, বাইরে বারান্দায় লাগোয়া ঘরখানা তালা মারা। বলাই বাবু, সরকার মশাই। অনেক ডাকাডাকির পর দোতলার জানালায় একজন শুকনো চেহারার বৃদ্ধ উঁকি দিলেন। বিরক্তি মেশানো ক্ষণক্ষণে গলায় প্রশ্ন করা হলো, কে?
নিখিলেশ ঊর্ধ্ব মুখে বলল, আগে আপনার বাড়ি থেকে একটা টিয়া পাখি হারিয়েছে কি? তা বলতে পারছি না। বৃদ্ধ নীরস গলায় উত্তর দেন। আপনাদের একটা টিয়া পাখি ছিল তো? হ্যাঁ, আমার নয়, নগেনের। নিচে যে থাকে, আমার ভাড়াটে। নগেনবাবুর ঘর তো দেখছি বন্ধ, কখন আসবেন? তা বলতে পারছি না। বৃদ্ধের কণ্ঠে বিরক্তি উপচে পড়ে। লিখে গেছে আসতে কদিন দেরি হবে। উনি কি একাই থাকেন? হ্যাঁ। উনি বুঝি বাইরে গেছেন? হ্যাঁ। কোথায়? তা বলতে পারছি না। এইভাবে কথা চালানো কষ্টকর, তাই নিখিলেশ বিনীতভাবে বলল, আগে একবার যদি নিচে আসেন, আমি সত্যান্বেষী নিখিলেশ বক্সি। সত্যান্বেষী? তা আমার কি দরকার? বৃদ্ধের ভুরু কুঁচকে যায়। আগে এই টিয়াটা নিয়ে একটু কথা বলবো, আর কিছু নয়। আপনার একটা টিয়া পাখি পেয়েছি, একজন বলল সেটা নাকি আপনার বাড়িতে দেখেছে, তাই আপনার কাছে জানতে এসেছি। আসছি, দাঁড়ান। বৃদ্ধ অদৃশ্য হলেন। একটু বাদে নিচের তলার একটা দরজা খুলে বলাইবাবু বেরোলেন। পরনে লুঙ্গির ওপর পাঞ্জাবি চাপানো, হয়তো ঘুম ভেঙে উঠে আসতে হয়েছে বলে বেজার মুখ। নিখিলেশ জিজ্ঞেস করল, তা নগেনবাবু কি বাইরে গেছেন? হ্যাঁ, তাই তো লিখে গেছে। 4 দিন আগে ভোরে উঠে দেখি ওই দরজার নিচ দিয়ে গলানো নগেনের একটি চিরকুট। তাতে লেখা কদিনের জন্য বাইরে যাচ্ছি, জরুরি কাজ, কবে ফিরবো ঠিক নেই। ব্যাস, আর তার ঘরেও তালা দেওয়া। নগেনবাবু কখন ঘরে ফিরেছিলেন সেদিন? কখন ফিরেছিল জানি না, তবে অনেক রাতে, আমি শুয়ে পড়ার পর। নইলে ঠিক দরজা খোলার শব্দ পেতাম। নগেনবাবু পাখিটা কোথায় রাখতেন? দিনের বেলায় ওই বারান্দায় ঝুলতো খাঁচা, রাতে ঘরে ঢুকিয়ে নিত। নগেনবাবু আগেও তো বাইরে গেছেন। গেছে, খুব কম, দুরাত্রির, গিয়েই পরদিন ফিরেছে। তখন পাখিটা কোথায় থাকতো? বোঝাই যাচ্ছিল যে নিখিলেশের জেরায় বৃদ্ধের মেজাজ গরম হচ্ছে, ভ্রুকুটি বাড়ছে। ভ্যাটকানো মুখে জবাব দিলেন, শুনেছি কোথাও রেখে যেত, কার কাছে বলতে পারছি না। মহা মুশকিল। হঠাৎ একটা আইডিয়া খেলে যায় নিখিলেশের মাথায়। সে বলে, আপনি পাখিটা দেখলে চিনতে পারবেন সেটা নগেনের কিনা? তা পারবো। তবে দাদা একটা অনুরোধ, আমার সঙ্গে একবার রিক্সায় গিয়ে চট করে দেখে আসবেন ওটা নগেনের পাখি কিনা। আপনাকে নিয়ে যাব, আবার পৌঁছেও দেব। এই যাবো আর আসবো, বড় জোর 8 ঘন্টা। ভবানী প্রেসের মালিক কুঞ্জবাবু পাখিটা নিয়ে ভারী মুশকিলে পড়ে গেছেন। উনি পাখিটা রেখেছেন কিনা কি করবেন? ওর বাড়ি ছেড়ে নড়ছিল না টিয়াটা, পাছে বেড়াল ধরে, তাই খাঁচায় পুরে রেখেছেন। বোঝা যায় পোষা পাখি, মালিককে খোঁজ করছেন। যদি ওটা নগেনবাবুর হয়, কদিন না হয় অপেক্ষা করি, নয়তো আরো খোঁজ করতে হবে। ভবানী প্রেসে আছে পাখিটা। ও কুঞ্জ মাইতির কাছে, চলুন। মনে হলো যে বৃদ্ধ কুঞ্জবাবুকে চেনেন বা নাম শুনেছেন। পথে রিকশায় যেতে যেতে বলাই সরকার একটা নতুন খবর দিলেন। নগেন যাওয়ার আগের দিন রাতে ওই ঠিক 7:30-8টা নাগাদ একজন অচেনা লোক এসে নাকি নগেনের খোঁজ করে। তখনও অবশ্য নগেন বাড়ি ফেরেনি। নগেন কখন বাড়ি থাকে, কোথায় কাজ করে, এই সবই জিজ্ঞেস করেছিল। তা কত বয়স হবে নগেনবাবুর? এই আপনারই বয়সী, বছর 25-30। কদিন আছে আপনার বাড়িতে? এই বছর খানেক। লোকাল লোক? না। কোথায় বাড়ি ওর? মগরা, হুগলি ডিস্ট্রিক্ট। ভবানী প্রেসে খাঁচায় পোড়া পাখিটাকে অত্যন্ত মনোযোগ দিয়ে দেখে বলাইবাবু ঘোষণা করলেন, ই নগেনের পাখি বটে। ফিরে যাওয়ার সময় নিখিলেশ জিজ্ঞেস করলো তাকে, পাখিটা কতদিন এনেছেন নগেনবাবু? তা মাস 6। পাখিটাকে যত্নার্থী করতেন? তা করত। কতগুলো চিন্তা চকিতে খেলে যায় নিখিলেশের মাথায়। রাতে তো পোষা পাখি খাঁচা বা ঘর ছেড়ে বাইরে যায় না, মানে যারা নিশাচর নয়। তবে কি হাত ফসকে পালায়নি? পাখিটাকে কি ইচ্ছে করেই বের করে দেওয়া হয়েছিল? কিন্তু কেন 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 কেন? কি এমন জরুরি দরকার? এভাবে ছেড়ে গেলে প্রিয় পাখিটা যে মারা পড়তে পারে তা না জানার কথা নয়। তবু গেছে, কাউকে দিয়ে যাওয়ার ফুরসত অবধি মিলেনি। সেই রাতে যে লোকটা ডাকতে এসেছিল তার সঙ্গে এভাবে নগেনের উধাও হবার যোগ আছে কি? নিখিলেশ জিজ্ঞেস করে,
আচ্ছা, যে লোকটি সেই রাতে নগেনকে ডাকতে এসেছিল সে কি ফের এসেছিল? তা বলতে পারছি না, মানে আমি আর কিছু জানি না। নগেনবাবু কি রাত করে বাড়ি ফেরেন? মাঝে মাঝে রাত করে, একা লোক আড্ডা ফাড্ডা দিয়ে আসে। উনি করেন কি? রেডিও মেকানিক। তারা সাউন্ড নামে দোকানটায় চাকরি করে, ঘরে প্রাইভেট কাজও করে। এমনি বেশ ভালো ছেলে, কোনো গোলমাল ছিল না। আপনি ওকে ভাড়া দিলেন কিভাবে? পরিচিত কেউ এসেছিল? আলবাত, রেফারেন্স ছাড়া উটকো লোককে আমি ঘর ভাড়া দিই না। নিচুপট্টি শিবু ঘোষ, মানে হরেন ঘোষের ব্যাটা, রেডিও টিভির মেকানিক, সেই নিয়ে এসেছিল নগেনকে। একখানা ঘর চাই, বিয়ে তা করেনি, একা থাকবে। তারা সাউন্ডে চাকরি পেয়েছে, গ্যারান্টি দিল ছেলে ভালো। ওর সঙ্গে কলকাতায় রেডিওর কাজ শিখতে গিয়েছে না, তাই দিলাম ভাড়া। তা একদিন ছিল, গড়বড় কিছু দেখিনি। বলাই সরকারের বাড়ি পৌঁছে নিখিলেশ ফট করে বলাই বাবুকে বলে বসল, বাকিটা আপনার কাছেই রাখুন না, নগেনবাবু ফিরলে দেবেন। শুনে তিনি আঁতকে উঠলেন। খেপেছেন? বুড়ো বুড়ি থাকি, পাখির ঝামেলা কে নেবে? আচ্ছা, সে যা হোক, একটা ব্যবস্থা করা যাবে। নগেনবাবু ফিরলেই তাকে বলবেন যে পাখিটা আমাদের কাছে রয়েছে। বলাই বাবু বাড়িতে ঢুকে গেলেন। নিখিলেশ কিন্তু তখনই বাড়ি ফিরল না। তার রিপোর্টার মন যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছে। হঠাৎ নগেনের এমন চলে যাবার কারণটা জানা চাই। সেই লোকটার সঙ্গে কি গেল কোথাও? বাড়ি না অন্য কোথাও? দেখি, এ পাড়াতেই একটু খোঁজ খবর করা যাক। নিখিলেশ গুটি গুটি পায়ে সামনের মোড়ে দোকানটার দিকে যায়। ওখানে চা টার সঙ্গে দুপুরে রাতে ভাত রুটিও মেলে, তাই রাত 9টা সাড়ে 9টা অবধি দোকানটা খোলাই থাকে। ওই দোকানের ছোকরা কাজের লোক রামু তার পরিচিত, বেশ চালাক চতুর ছেলে। রামু রাতে দোকানেই থাকে। সে বলল, হ্যাঁ, একজন অচেনা লোক মঙ্গলবার রাতে খোঁজ করছিল নগেনদা। মজা কি জানেন? তার একটু আগেই নগেনদা এই দোকানে ছিল, চা খাচ্ছিল। নগেনদা চলে যাবার এই মিনিট 15 বাদে সেই লোকটা এলো, খোঁজ করলো নগেনবাবু কখন ঘরে ফেরে রাতে। বললাম, এই তো ছিল নগেনদা, রাতে যদি এখানে খায় তবে এই আসবে 9টা নাগাদ। লোকটা জিজ্ঞেস করলো আর কোথায় খায়। বললাম তখন বোলপুর হোটেলে, কখনো এখানে, মানে মুখ বদলায়। আমি লক্ষ্য করেছি রাত 9:30 অবধি লোকটা রাস্তায় একটু আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করেছে। নগেনদা কিন্তু ফেরেনি। তারপর দেখিনি লোকটাকে আর। নগেনবাবু কখন ফিরেছে? তা দেখিনি, তবে 10টার আগে নয়। ততক্ষণ আমি কাজ করছিলাম বাইরে, গেলে ঠিক দেখতাম। ওর ঘরের বারান্দায় পাখির খাঁচাটাও ঝুলছিল ততক্ষণ। নগেনবাবু কখন চলে গেছে দেখেছো? না, তবে রাত থাকতেই গেছে, কারণ আমি ভোরে উঠে আগুন দিই তার আগেই। তখন গেলে চোখে পড়তো। তারপর থেকেই তো দেখছি নগেনদার ঘর বন্ধ। আচ্ছা, সেই লোকটা নগেনবাবুর খোঁজ নিতে এসেছিল? না। কেমন দেখতে লোকটাকে? ভদ্রলোক, বেশ লম্বা চওড়া, রং কালো, দাড়িগো পাঁচে, খুব ঘন কালো চুল, লম্বা জুলপি। তবে কেমন জানি চোয়ারে টাইপ, জামা প্যান্ট পরছিল। কত বয়স? এই 40-45 হবে। নিখিলেশ একটা টাকা বের করে রামুর হাতে দিয়ে বলল, রাখ, এটা বকালাম, তার বকশিস। রামু সেই টাকাটা তৎক্ষণাৎ পকেটে ভরে একগাল হেসে বলল, হ্যাঁ, রিপোর্টার দাদা, আর কি খবর চাই? ওই লোকটা এলে বা নগেন ফিরলেই আমায় খবর দিবি, বুঝলি? জরুর মিলেগা। ফাজিল রামু সেলাম জানিয়ে উত্তর দেয়। টিয়া পাখিটার গতি করার চাইতে অন্য চিন্তাই পেয়ে বসল নিখিলেশকে। নগেনের রহস্যময় অন্তর্ধান। সে এবার ঢু মারল নিচু পট্টির শিবু ঘোষের কাছে। শিবু ঘোষ বাড়িতে ছিল না। সুরধ্বনি নামে রেডিও টিভির দোকানে সে কাজ করে, তাকে সেখানেই পাওয়া গেল। শিবু ঘোষ যুবকটি ভালো মানুষ টাইপের। নিখিলেশকে সে নামে চেনে। টিয়া পাখির ব্যাপারটা তাকে জানিয়ে নগেনের পরিচয় জানতে চাইলে সে বলল, ওর সঙ্গে একটা ইলেকট্রনিক স্কুলে কাজ শিখেছিলাম কলকাতায়। তখনই খুব ভাব হয়েছিল, ভালো ছেলে ছিল। পাশ করেও কলকাতায় একটা দোকানে চাকরি নিল। আমি চলে এলাম বোলপুরে। তারপর নগেনের সঙ্গে দেখা হতো খুব কম। বছর 3 বাদে একবার কলকাতায় গিয়ে শুনি এক দুঃসংবাদ, নগেন নাকি ডাকাতির কেসে ফেঁসে গিয়ে জেলে রয়েছে, মামলাও চলছে।
কেন এমন কাজ করলো ভেবে পেলাম না। ও নিজে নাকি ডাকাতি করেন, কিন্তু ও যে ডাকাতির সঙ্গে জড়িত ছিল প্রমাণ হয়েছে। আর ওর ঘরে নাকি ডাকাতির মাল পাওয়া গেছে। কেসটা হলো, কলকাতায় একটা ফ্ল্যাট বাড়িতে ৩-৪ জন লোক কায়দা করে দুপুরে ঢুকে বাড়ির কর্তা গিন্নিকে মারধর করে প্রচুর টাকা সোনা দানা নিয়ে পালায়। নগেন একটু শৌখিন ছিল বটে, আর ওর একটা স্বাদ ছিল, নিজের দোকান করবে রেডিও টিভি। হয়তো সেই টাকা জোগাড়ের লোভেই। তবে ও রাজসাক্ষী হওয়ায় সাজা বেশি হয়নি, মাত্র 1 বছর। এরপর নগেনের সঙ্গে হঠাৎ দেখা হল বছরখানেক আগে ওই বর্ধমান স্টেশনে। নগেন বলল যে ও বর্ধমানে একটা রেডিওর দোকানে কাজ করছে। খুব লজ্জিত কুণ্ঠিত মনে হলো তাকে। অকপটে স্বীকার করলো যে সে বদ সঙ্গে মিশছিল, তার মতিভ্রম হয়েছিল। বলল যে আর কখনো সে এমন ভুল করবে না। কথা কথা বলল বর্ধমানের দোকানটায় তার মাইনে বড্ড কম, তাই অন্য কোথাও কাজ করছে। আমার সাহায্য চাইল, কোনো কাজের খোঁজ আছে কিনা কিছু বেশি মাইনেতে। তবে অনুরোধ করলো সে যে জেল খেটেছে যেন সেটা ফাঁস না করি। বর্তমানেও বলেনি জানাজানি হলে তার চাকরি থাকবে না, তাহলে তার বাড়ির লোক না খেয়ে মরবে। কারণ বাড়িতে সেই একমাত্র রোজগেরে বিধবা মা আর অবিবাহিত বোন আছে দেশে। নগেনই তাদের একমাত্র ভরসা। করুণা হলো, তাই ওকে বোলপুরে তারা সাউন্ডে একটা কাজ জুটিয়ে দিলাম, খানিক বেশি মাইনেতে। খবর পেয়েছিলাম ও বেশ ভালোই কাজ করছে, তবে ইদানিং আমি বড্ড ব্যস্ত থাকতাম, তাই ওর সঙ্গে দেখা হতো কদাচিৎ। কি জানি কেন এমন হঠাৎ গেল ওভাবে। শিবু ঘোষ ব্যাপারটায় বেশ অবাক। ওর বাড়ির ঠিকানা জানেন? ঠিকানা তা জানি, মগরা, হুগলি ডিস্ট্রিক্ট। স্টেশনের কাছে ওদের বাড়ি। মায়ের নাম বিভাবতী দেবী। আপনি কি ওর বাড়িতে সিটি দেবেন? তাই দেবো ভাবছি। হয়তো কোনো জরুরি কাজে হঠাৎ বাড়ি যেতে হয়েছে, পাখিটা নিয়েই হয়েছে সমস্যা। হ্যাঁ, ওর খুব পাখির শখ। কলকাতায় মেশেও একজোড়া মুনিয়া পুষেছিল। নিখিলেশের ভাবনা অন্য খাতে বইতে শুরু করে। একজন অচেনা লোক যে সেদিন খোঁজ করেছিল নগেনের, সেটা শিবুকে বলার প্রয়োজন বোধ করেনি সে। নগেনের পূর্ব ইতিহাস এবং আগন্তুকের বর্ণনা মিলিয়ে তার মনে হলো যে কোনো কুকর্মের ধান্দায় কি নগেন হঠাৎ বোলপুর ছেড়েছে ওই কালো লম্বা দাড়ি গোঁফওয়ালা লোকটার সঙ্গে। অসৎ সঙ্গে একবার জড়িয়ে পড়লে তার প্রভাব এড়ানো কঠিন। সন্ধ্যায় নিখিলেশ ভবানী প্রেসে ফিরে রিপোর্ট করতে সম্পাদক কুঞ্জবিহারী গোমড়া মুখে বললেন, তাহলে সে নগেন না খগেন কবে ভিড়বে সেই অপেক্ষায় থাকতে হবে। ধুত্তেরি, তার চেয়ে বরং ভাববেন না আমি পাখিটা নিয়ে যাচ্ছি। আমি আর অমর ওকে মহা আদরে রাখবো। সেটা তোমার ব্যাপার, আমার এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মালিককে পটাতে পারলে রাখবে পাখিটা। খাঁচা শুদ্ধ টিয়া নিয়ে নিখিলেশ সন্ধ্যায় বাড়ি ঢুকল। আমি বললাম, আমার কিন্তু মনে হচ্ছে এর মালিক আর ফিরবে না। নিখিলেশের মাথায় তখন প্ল্যান খেলছে। কাল পরশুই যাব মগরা। টিয়ার মালিক উধাও হওয়ার রহস্যটা দিব্যি জটিল মনে হচ্ছে। নিখিলেশ তারা সাউন্ডে খবর নিয়ে জানল যে একটা কালো লম্বা প্যান্ট শার্ট পরা লোক গত মঙ্গলবার রাত 8টা নাগাদ নগেনের খোঁজ করেছিল। তবে নগেন তার আগেই বেরিয়ে গিয়েছিল, তারপর তো ফিরেইনি। না বলে কয়ে এইভাবে ছুটি নেওয়া ওর মাইনে অবশ্যই কাটা যাবে। মগরা স্টেশনের কাছে নগেন দাসের মা বিভাবতী দেবীর বাড়ি খুঁজে পেতে খুব অসুবিধে হলো না নিখিলেশের। জীর্ণ একতলা কোঠা বাড়ি, অনেকগুলো ঘর। বাড়ির চারপাশে বড় বড় গাছ আর ঝোপঝাড়, তবে সামনে উঠোনটুকু চকচক করছে। মনে হয় একদা এদের অবস্থা ভালোই ছিল, এখন পড়ে গিয়েছে। সাদা থান পরা এক প্রৌঢ়া দাওয়ায় বসে কি জানি করছিলেন। নিখিলেশকে এগোতে দেখে মাথায় ঘোমটা টেনে তাকিয়ে থাকেন। আপনি কি নগেন দাসের মা বিভাবতী দেবী? নমস্কার করে বলে নিখিলেশ। চকিতে ভদ্রমহিলা কেমন ত্রস্ত হয়ে ওঠেন।
তবে ঘাড় নাড়েন সম্মতি জানিয়ে। নগেন দাস কি এখানে এসেছেন? প্রশ্ন করে নিখিলেশ। আবার ঘাড় নাড়েন মহিলা, অর্থাৎ না। ইতিমধ্যে একটি সুশ্রী যুবতী মেয়ে এসে দাঁড়িয়েছে দরজায়। তার পরনের শাড়ি প্রৌঢ়ার মতনই ময়লা। আমি কলকাতা থেকে আসছি, নগেন দাসের বিষয়ে একটু কথা বলতে চাই। নিখিলেশ জানালো। বিভাবতী দেবী এবার একটু ভীত অস্ফুট স্বরে বলে ওঠেন, কেন কেন? কোথায় বসা যায়? নিখিলেশ এদিক সেদিক তাকাতে মেয়েটি একটি টুল এনে সামনে রাখে। তার উপর বসে নিখিলেশ। মেয়েটি বোধহয় নগেনের বোন হয়। উৎসুকভাবে তাকিয়ে থাকে মেয়েটি। নিখিলেশ বলল, নগেন দাস তো বোলপুরে চাকরি করেন। নগেনবাবু কি কয়েকদিনের মধ্যে বাড়ি এসেছেন? না তো। উনি গত মঙ্গলবার রাতে হঠাৎ কোথাও গেছেন। কোথায় গেছে জানেন? মা মেয়ে উভয়ের কণ্ঠ থেকেই যেন আর্তনাদ বেরোয়। মেয়েটি বলে ওঠে, সে কি এখনো ফেরেনি? নিখিলেশ বুঝল যে নগেনের অন্তর্ধানে এরা খুবই ঘাবড়ে গিয়েছে, যেন কিছু একটা আশঙ্কা করছে। কিন্তু একটা জোয়ান ছেলে না হয় কদিন বাইরে গিয়েছে, তাতে এত নার্ভাস হওয়ার কারণ কি? নিখিলেশ চারপাশটা একবার দেখে নেয়। না, তাদের কথা কেউ শুনতে পাবে না এখানে। কাছাকাছি আর কোনো বাড়ি নেই। সে নিচু গলায় বলল, দেখুন, নগেনবাবুর পুরো ইতিহাস আমি জানি। মঙ্গলবার রাতে তোমার হঠাৎ চলে যাওয়াটা কিন্তু বেশ রহস্যজনক। বোলপুরে কাউকে কিছু বলে যাননি। কিছু হদিশ পেতে পারি কিনা জানতে আপনার কাছে এসেছি। নিখিলেশ অল্প কথায় টিয়া পাখির সূত্র ধরে নগেনকে খোঁজ করার বৃত্তান্ত সবই জানায়। সে রাতে যে একজন অচেনা লোক নগেনের খোঁজে এসেছিল তাও বলে। জিজ্ঞেস করে, নগেনবাবু কোথায় যেতে পারে আন্দাজ করতে পারেন? কোনো আত্মীয় বা বন্ধুর বাড়ি? মা মেয়ে একে অপরের সঙ্গে চোখাচোখি করে। তাদের চোখে মুখে ভয়ের ছাপ। বিভাবতী দেবী বিড়বিড় করে বলেন, কি জানি কোথায় গেল? নিখিলেশের স্থির বিশ্বাস হয় এরা কিছু একটা চেপে যাচ্ছে। তবে নগেন উধাও হওয়ার ব্যাপারে এরা যে শঙ্কিত হয়েছে সেটা চোখে মুখে বেশ ফুটে উঠেছে। নিখিলেশ এবার সোজাসুজি প্রশ্ন করল বিভাবতী দেবীকে, আপনারা কি নগেনের কোনো বিপদের ভয় করছেন? একটা গম্ভীর নিঃশ্বাস ফেলে বিভাবতী মেয়ের দিকে একবার তাকিয়ে নিয়ে করুণ স্বরে বললেন, হ্যাঁ বাবা। দেখুন, আগেই আমি বলেছি আমি একজন রিপোর্টার। নগেনবাবুর বিপদে আমি যদি কোনো সাহায্য করতে পারি খুশি হব। তাই কি আশঙ্কা করছেন যদি একটু খুলে বলেন। আচ্ছা, আপনার ছেলে তার পুরনো অসৎসঙ্গ কি সম্পূর্ণ ত্যাগ করেছিল? হ্যাঁ বাবা, সে আমার কাছে প্রতিজ্ঞা করেছিল যে আর কখনো কুসঙ্গে মিশবে না। আমি নিশ্চিত জানি সে প্রতিজ্ঞাও ভাঙবে না। বাপ মরা ছেলে মেয়ে দুটিকে আমি অনেক কষ্টে মানুষ করেছি। ওরা দুটিও আমায় খুবই শ্রদ্ধা ভক্তি করে। ওর কি বিপদের ভয় করছেন? নিখিলেশের চিন্তা এবার রহস্যে নতুন কিছু ক্লু পাওয়ার আশায় উন্মুখ হয়। বিভাবতী দেবী নতমুখে কাতর কণ্ঠে বলেন, তুমি তো বাবা জানো নগেন কর্মদোষে জেল খেটেছে, তবে সাজা বেশি হয়নি রাজসাক্ষী হওয়ায়। ওর কাছ থেকে ডাকাতের অনেক মাল পাওয়া যায়। তাছাড়া ওর মুখে খবর পেয়েই ডাকাতির প্রায় বাকি সব মাল উদ্ধার করে পুলিশ। ডাকাতগুলোর শাস্তির প্রধান কারণও নগেনের সাক্ষী। জেলে যাবার সময় ওই দলের পান্ডা নাকি নগেনকে ভয় দেখিয়েছিল যে জেল থেকে বেরিয়ে সে নগেনকে খুন করবে, এই বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে। এই লোকটার জেল হয় 6 বছর। বছরখানেক আগে সেই সর্দারটা ছাড়া পেয়েছে। নগেন খবর পেয়েছিল। জেল থেকে বেরিয়ে কিছুদিন কলকাতায়, বর্ধমানে কাজ করে, এই দুটো জায়গায়। তারপর যায় বোলপুর। ভালো কাজ জানে বলে ওর চাকরির অভাব হয় না। তবে সে যে জেলখাটা আসামি সেটা গোপন রাখে। আগেকার
চেনাশোনাদের থেকে তো দূরেই থাকতো, লজ্জায় বাড়িও আসতো খুব কম, এলেও লুকিয়ে লুকিয়ে এসে আমাদের সঙ্গে খালি দেখা করে যেত, বা ওই মানি অর্ডারে। তবে বোলপুরে যাবার পর এখানে চিঠি বা মানি অর্ডার করতো না, পাঠাতো ত্রিবেণীতে আমার এক সইয়ের কাছে, আমরা সেখানে গিয়ে নিয়ে আসতাম, পাছে এখানকার পোস্ট অফিস থেকে ওর ঠিকানা পেয়ে যায় সেই ভয়ে। এখানে কেউ জানে না নগেন এখন কোথায় থাকে। দিন 10 আগে একটা লোক আসে এখানে, নগেন কোথায় জানতে চায়। আমরা প্রথমে বলতে চাইনি, কারণ সেই দলের সর্দারটা যে জেল থেকে বেরিয়েছে, আমাদের বলেছিল নগেন। শেষের লোকটা হুমকি দেয় যে নগেনের ঠিকানা না বললে নাকি আমাদের সর্বনাশ করবে। তখন ভয় বলতে বাধ্য হই, নগেনের বোলপুরের ঠিকানাটা বলে দিই। লোকটা শাসিয়ে চলে যায়, ওর এখানে আসার কথা যেন কাউকে না বলি। আর ভুল ঠিকানা দেওয়া হয়েছে বুঝলে আমাদের নাকি নিস্তার নেই। তা লোকটা চলে যাওয়া মাত্র আমি নগেনকে চিঠি দিয়ে জানাই খবরটা, কারণ লোকটার চেহারা দেখে সন্দেহ হয়েছিল যে সেই ডাকাত দলের পান্ডা। নগেনের মুখে তার বর্ণনা শুনেছিলুম, ওকে দলের লোক নাকি ওস্তাদ বলে ডাকতো। তা বাবা, তুমি যে লোকটার কথা বলছো যে নগেনের খোঁজ করছিল, বর্ণনা শুনে মনে হচ্ছে ওই সেই ওস্তাদ। জানি না নগেন ওর খপ্পর থেকে পালাতে পারলো কিনা। বলেই তিনি কেঁদে ফেললেন। অর্থাৎ নগেন যদি পালাতে না পারে, যদি সে খুন হয়ে যায় ওস্তাদের হাতে। নগেনের অন্তর্ধানের এই নতুন কারণটা জেনে নিখিলেশ বেশ হতবাক। কি সান্ত্বনা দেবে তা ভেবে পায় না। সে বলে, অত দুশ্চিন্তা করবেন না, নগেনবাবু হয়তো আপনার চিঠি পেয়ে সতর্ক ছিলেন, ওস্তাদ যেতেই গা ঢাকা দিয়েছেন। একটা কথা বলে যাই, নগেনবাবুর কোনো খবর পেলে বা সেই ওস্তাদ ফের এলে আমায় তক্ষুনি জানাবেন। আমার ঠিকানা রেখে যাচ্ছি। হ্যাঁ, ওস্তাদের বর্ণনাটা আরেকবার ভালো করে বলুন তো, বললেন বিভাবতী। নিখিলেশ মন দিয়ে শুনে নিল। মগরা থেকে আমরা সোজা কলকাতায় ফিরলাম। লালবাজারে পুলিশ ডিপার্টমেন্টের এক অ্যাসিস্ট্যান্ট কমিশনার তার বিশেষ পরিচিত, তার সাহায্যে কিছু খবর জোগাড় করতে হবে। বাড়ি ফিরতেই নিখিলেশকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা নিখিলেশ, তোমার কি মনে হয় এই টিয়াটার কি হবে, ফেরত নেবে নাকি? সম্পাদক কুঞ্জবিহারী তো নিখিলেশের মুখে নগেন বৃত্তান্ত শুনে প্রায় লাফিয়ে উঠলেন। চেয়ার ছেড়ে আধখানা উঠে টেবিলে দুম করে একখানা ঘুষি বসিয়ে হুঙ্কার দিলেন, মার্ভেলাস! খুন, মার্ডার, নাটক জমে গেছে। নিখিলেশবাবু, আপনি ফলো করে যান, ব্যাপারটা শেষ পর্যন্ত কি দাঁড়ায় দেখে বঙ্গবার্তা একখানা স্টোরি ছাড়বে, দুর্দান্ত হবে, কাটতি বেড়ে যাবে কাগজের। বাবা, ভাগ্যিস টিয়াটা আমার নজরে পড়েছিল, ভাগ্যিস ধরলাম, তাই তো এমন একটা ইন্টারেস্টিং ঘটনার ক্লু মিলে গেল। আচ্ছা, স্টোরিটার নামটা কি দেওয়া যায়? কপালে বার দুই পেনের টোকা মেরে সম্পাদক মশাই ঘোষণা করলেন, হ্যাঁ, পেয়েছি, টিয়া রহস্য। নিখিলেশ গেল নগেনের বাড়িওয়ালার কাছে। বলাইবাবু তেড়ে ফুঁড়ে উঠলেন, দেখুন মশাই, নগেনের কাণ্ড। একজনের ট্রানজিস্টার সারাবে বলে ঘরে এনে রেখেছিল, নাকি 2-3 দিনে দেবে বলেছিল। 7-8 দিন হয়ে গেল, বাবুর পাত্তা নেই। খুব অম্বিতম্বি করে গেছে লোকটা, বলছিল তালা ভেঙে ঘরে ঢুকে তার ট্রানজিস্টার নিয়ে যাবে। তা অবশ্য হতে দিইনি, তবে বলেছি এই মাসের ভাড়া দেওয়া আছে, 12 দিন বাদে মাস শেষ, ততদিনে না ফিরলে সাক্ষী রেখে তালা খুলে নিয়ে যাক তার রেডিও, আমার আপত্তি নেই। হ্যাঁ, নগরের একটা চিঠি এসেছে। চিঠি? ওই দেখি। ইনল্যান্ডটা দিতে বলাইবাবু ইতস্তত বোধ করছিলেন। নিখিলেশ ভরসা দিল, আমায় দেখাতে কোনো ভয় নেই, নগেনের এই হঠাৎ উধাও হওয়াটা বেশ রহস্যজনক। আমি ওর বাড়ি গিয়েছিলাম, ও বাড়ি যায়নি, ও বাড়ির লোক জানেও না ও কোথায় আছে, তার খুব চিন্তিত হয়েছে। বঙ্গবার্তার তরফ থেকে আমি ইনভেস্টিগেট করছি কেসটা, দরকার হলে পুলিশেও ইনফর্ম করব। সাহস পেয়ে বলাইবাবু নিখিলেশের হাতে দিলেন চিঠিটা। নিখিলেশ ইনল্যান্ডটা খুলে
দেখল যে এটা নগেনের মায়ের চিঠি, যেই চিঠিতে তিনি নগেনকে সাবধান করে দিয়েছিলেন ওস্তাদ সম্বন্ধে। আর ডাক বিভাগের কৃপায় সেই চিঠি এলো একদিনে। নিখিলেশ ভাবল, তবে তো নগেন সতর্ক হওয়ারও সুযোগ পায়নি। ও তাহলে নির্ঘাত ওস্তাদের আগমন লক্ষ্য করে গোপনে। হয়তো সে যখন সামনের দোকানটায় বসে চা খাচ্ছিল তখন, তাই উঠে তড়িঘড়ি পালায়, তারপর ঘরে আসে লুকিয়ে লুকিয়ে। কিন্তু কথা হলো যে নগেন কি ওস্তাদের চোখ এড়িয়ে নিরাপদে পালাতে পেরেছিল? ওস্তাদ ধূর্ত বদমাশ, হয়তো আড়াল থেকে নজর রেখেছিল। নগেন কখন ঘরে ফেরে, তারপর পলাতক নগেনকে যদি সে ফলো করে, শেষে সুবিধা মতো কোথাও পেয়ে নিকেশ করে। নিখিলেশ চায়ের দোকানের রামুকে ডেকে বলল, মনে রাখিস, যদি নগেন ফেরে বা সেই কালো গুন্ডা টাইপ লোকটা আসে, সঙ্গে সঙ্গে আমায় খবর দিবি, অমনি বকশিস পাবি। নিখিলেশ একখানা 1 টাকার নোট রামুর হাতে দিয়ে বলল, অ্যাডভান্স। রামু অমনি একটা সেলুট ঠুকে বলল, জ হুকুম। আরও 1 সপ্তাহ কেটে গিয়েছে। সম্পাদক কুঞ্জবিহারী প্রায় খবর নেন নিখিলেশের কাছে। নিখিলেশ মাথা নাড়ে। কি হে, টিয়া পাখির কেসটা কিছু এগোলো? না, তবে অপেক্ষায় আছি, জাল পেতে রেখেছি। নিখিলেশ প্রত্যেক দিন অনেকগুলো দৈনিক খবরের কাগজ এনে উল্টে পাল্টে দেখে। একদিন কৌতূহলী হয়ে আমি জিজ্ঞাসা করলাম, এই এত মনোযোগ দিয়ে কি পড়ছো বলো তো? কোনো বেওয়ারিশ মৃতদেহ পাওয়া গেছে কিনা খোঁজি। পুলিশ ডিপার্টমেন্ট থেকে বিজ্ঞাপন দেয়, কখনো কখনো নিউজ হিসেবেও বেরোয়। এমন মৃতদেহ কাছাকাছি শহরে মর্গে রেখে দেয়। আমি কয়েকটা গিয়ে দেখেও এসেছি। নগেনের খোঁজ মেলেনি অবশ্য। তার মানে তুমি কি ভাবছো যে নগেন সত্যি সত্যি খুন হয়ে যেতে পারে? সে সম্ভাবনা খুবই। আর যদি নগেন খুন না হয় তাহলে ও ফিরবে? ফিরবে তো মনে হয়, তবে কবে বলা যায় না। ওর কিছু জিনিসপত্র পড়ে আছে নিজের ঘরে, তাছাড়া রেডিওর দোকানের মাইনে বাবদ ওর কিছু টাকাও পাওনা আছে। ফিরলেও আর এখানে থাকছে না, টুক করে এসে জিনিসপত্র মাইনে সব নিয়ে পালাবে। কিন্তু খাঁচা শুদ্ধ পাখি নিয়ে যাবেটা কোথায়? হ্যাঁ, আমি বললাম, আমি ধরেই নিয়েছি যে টিয়া পাখিটা আমাদেরই সম্পত্তি হয়ে গিয়েছে। আরও একবার নিখিলেশ গেল লালবাজারে, থানার দারোগার সঙ্গেও দেখা করল। সেদিন সকাল 11টা নাগাদ নিখিলেশ বাড়িতে বসে খবরের কাগজ ওল্টাচ্ছিল। সহসা গেটের সামনে রামুর আবির্ভাব। কিরে রামু? জিজ্ঞেস করে নিখিলেশ। রামু নিখিলেশকে কাছে আসতে ইশারা করে। নিখিলেশ দ্রুত পায়ে তার কাছে যায়। রামু ফিসফিসিয়ে বলে, সে কালো লম্বা লোকটা এসেছিল খানিক আগে, আমায় জিজ্ঞেস করছিল নগেনদা ফিরেছে কিনা। নগেনদার ঘরের সামনেটায় ঘুরে দেখলো, তারপর চলে গেল। কোথায়, কোন দিকে? রামু মিচকে হাসে, বলে, নিখিলেশ দা, বকশিস খেয়েছি, কাজে ফাঁকি পাবেন না। রামচন্দ্র যে পাত্র নয়। 1 কেজি পেঁয়াজ আনতে বলেছিল মালিক। লোকটা পা চালাতেই টপ করে পয়সা চেয়ে থলি হাতে লোকটার পিছু নিলুম। বাজারের দিকেই যাচ্ছিল লোকটা, দেখে নিলুম ও কোথায় ঢুকেছে। কোথায়? ইন্ডিয়া বোর্ডিং হাউস। শটান ঢুকে গেল ভেতরে। একটু অপেক্ষা করে হোটেলটায় ঢুকে পড়লাম। আমার পাড়ার পঞ্চা কাজ করে ওখানে। তাকে জিজ্ঞেস করতে বলল সে আজ সকালেই 22 নম্বর রুমে উঠেছে, একাই। ব্যাস, তারপর সোজা চলে এসেছি আপনার কাছে। এবার পেঁয়াজ নিয়ে ফিরব। লোকটার কপালে কাটা দাগটা লক্ষ্য করেছিলি? আলবাত। লোকটা সন্দেহ করেনি তো? ফলো করছিস? খেয়ে পেয়েছেন স্যার, অনেক দূর থেকে পথের লোকের ভিড়ে মিশে ফলো করছি। রামুকে ধরা অত সোজা নয়। রামু চলে যাওয়ার মিনিট কয়েকের ভিতর নিখিলেশ পথে নামল। সোজা গেল থানায়। আধ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করল সেই ওস্তাদকে ইন্ডিয়া বোর্ডিং থেকে। জনগণের মধ্যে এই নিয়ে খানিকটা উত্তেজনা হলো বটে, কে লোকটা, ব্যাপারটা কি। কিন্তু থানার দারোগা বিশেষ মুখ খুললেন না। স্রেফ বললেন যে লোকটা দাগি আসামি, পালিয়ে বেড়াচ্ছিল। হেডকোয়ার্টার্সের ইনস্ট্রাকশন ছিল একে অ্যারেস্ট করার। 2 দিন বাদে নিখিলেশ ফের মগরায় হাজির হলো
বিভাবতী দেবীর কাছে। এসো বাবা। তিনি নিখিলেশকে আহ্বান জানালেন। মিনুও কৌতূহলী হয়ে মুখের কাছে এসে দাঁড়ায়। নগেনের কোনো খবর পেলেন? কই না তো। তুমি তুমি কিছু পেলে? নগেনবাবু যে নিরাপদে আছেন কোথাও, এইটুকু আমি জানতে পেরেছি। তার ঠিকানাটা আমি জানি না এখনো, তবে সেটা আপনারা জানেন। এই বিষয়ে আমি নিশ্চিন্ত। হ্যাঁ আমরা না না, আমার চোখে ফাঁকি দিতে পারেননি। বেপাত্তা ছেলের কোনো খবর না জানলে যতটা দুর্ভাবনা ফোটা উচিত ছিল, তার বিন্দুমাত্র চিহ্ন দেখলাম না আপনাদের চোখে মুখে। আমি না হয় জানতে পেরেছি যে আপনার ছেলে এখনো জীবিত, কিন্তু সে খবর তো আপনাদের কাছে পৌঁছবার কথা নয়। অন্তত আমি যেভাবে জেনেছি, তার মানে আপনারা খবর পেয়েছেন অন্য সূত্রে। খুব সম্ভব নগেনবাবুই স্বয়ং আপনার ত্রিবেণীর সইয়ের বাড়িতে গোপনে চিঠি দিয়েছেন, তাই না? মাথা নিচু করে মৃদু কণ্ঠে স্বীকার করেন নগেনের মা। হ্যাঁ বাবা, ঠিকই ধরেছ। তবে তবে ওর ঠিকানাটা? ব্যাস ব্যাস, তার ঠিকানা আমি জানতে চাইছি না। আমি শুধু বলতে এসেছি যে নগেনবাবুকে চিঠি লিখে কয়েকটা খবর জানিয়ে দিন। কি খবর? মাথা তুলে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করেন বিভাবতী। নিখিলেশ বলল, 1 নম্বর, ওস্তাদকে অ্যারেস্ট করেছে পুলিশ। সে কি? কেন? মা মেয়ে চমকে ওঠে। কারণ ওস্তাদ জেল থেকে বেরোবার কিছু বাদে দল ছুটিয়ে ফের এক জায়গায় ডাকাতি করে। পুলিশ তার প্রমাণ পেয়েছে, তাকে খুঁজছিল ধরতে। ওস্তাদ গা ঢাকা দেয়, তারপর দাড়ি গোঁফ গজিয়ে চেহারা পাল্টায় খানিক। সেই চেহারা নিয়েই আসে আপনার কাছে। এরপর নগেনবাবুর সন্ধানে যায় বোলপুর, খুব সম্ভব প্রতিশোধ নিতে। সেদিন নগেনবাবু দৈবাত তাকে বাড়ির কাছে দেখেই চিনে ফেলেন, তাই সেই রাতেই প্রাণ ভয় পালান, ফলে বেঁচে যান। আমি ওস্তাদের ব্যাপারে কলকাতা পুলিশের ডিপার্টমেন্টে খোঁজ নিতে গিয়ে জানতে পারি তার এই নতুন কীর্তি, মানে ফের ডাকাতির কথা। আমি বোলপুর থানাকে সতর্ক করে দিয়েছিলাম, নিজেও চোখ রাখছিলাম। 2 দিন আগে ওস্তাদ আবার বোলপুরে নগেনবাবুর খোঁজ করতে আসার পরই সে অ্যারেস্ট হয়। সুতরাং নগেনবাবু এখন নির্ভাবনায় বোলপুরে আসতে পারেন, তার জিনিসপত্র বাকি মাইনে নিয়ে যেতে পারেন, ইচ্ছে করলে বোলপুরে কাজও করতে পারেন। তাকে জানিয়ে দেবেন এসব। ভাগ্যিস আপনার চোখকে ওস্তাদ ফাঁকি দিতে পারেনি, তাই ওকে এত সহজে গ্রেপ্তার করা সম্ভব হলো। ওহ বাবা, কি যে নিশ্চিন্ত হলাম। তোমার যে কি বলে আশীর্বাদ করব। আনন্দে বিভাবতী দেবীর চোখে জল এসে যায়। নিখিলেশ হেসে বলল, নগেনবাবুকে আরেকটা কথা জানাবেন যে আমার একটি প্রার্থনা আছে। মানে এটা ঠিক আমার প্রার্থনা নয়, বলতে পারেন না, আমার 2 ভাইপো ভাইজির আবদার, যারা নগেনবাবুর টিয়া পাখিটা দেখাশোনা করছে। পাখিটার উপর ওদের ভীষণ মায়া পড়ে গেছে, তাই যদি পাখিটা ওদের দান করেন নগেনবাবু, ওরা বড্ড খুশি হয়। হ্যাঁ বাবা, পাখিটা ওরা নিক। আমি নগেনের হয়ে পাখিটা ওদের দান করছি। তোমার এত বড় উপকারের এই সামান্য প্রতিদানটুকু দিতে পারবো না। জানলে নগেন খুশি হয়ে তার টিয়েটা দিয়ে দেবে। তোমার ভাইপো ভাইচির কাছে ওটা সুখে থাকুক। নিখিলেশ উঠল, তার কাজ হাসিল। এবার বঙ্গবার্তার জন্যে জমাটি একখানা লেখা লিখে ফেলা যাক। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক অজেয় রায়ের লেখা টিয়া রহস্য। তাহলে কেমন লাগলো আপনাদের আমাদের আজকের এই নিবেদন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর প্রত্যেক সপ্তাহে এরকম অসাধারণ সব গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতেও ভুলবেন না। ধন্যবাদ।